তোমার বিশুদ্ধ পুরুষ সাধু নয় চড়ুই পাখি। সে নির্মমভাবে আহনাবকে মেরেছে, এমনভাবে মেরেছে চেনা মুশকিল। তার হাতে খুনের রক্ত লেগে আছে আরো আগে থেকে, কিন্তু প্রমাণের ভিত্তিতে কখনো তা সামনে আসেনি। কিন্তু এবার ঘটা করে তোমার শুদ্ধের গায়ে খুনির ট্যাগ লাগবে। আমি খারাপ মাফিয়া বলে রিজেক্ট করেছিলেন। এবার এবার কি করবে শীতল রানী? এবার মানতে পারবে খুনির স্বামীকে? ভালোবাসা ওই রকমই থাকবে তো? এই কথা বলে ইয়াসির দুই পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে হাঁটা ধরল বিপরীত পথ ধরে। এখানকার কাজ আপাতত শেষ, কিন্তু ইয়াসির হয়তো এটা জানতো না শুদ্ধ এখানে এসেছিল প্ল্যান করে, আর পুলিশরা ছিল ফেক। প্ল্যান ছিল ইগোরকে 3rd ডিগ্রি দিয়ে আরো কিছু কথা বের করার, কিন্তু হলোই না যখন তখন আফসোস করে লাভ নেই। তাছাড়া মানুষের জন্য কষ্ট পেলেও অমানুষের জন্য শোক পালন করার প্রশ্নই আসে না। ইগোরের ঘটনা জানার জন্য রুবাব কল দিল শুদ্ধকে। শুদ্ধ সেখানে একা যাওয়ায় রুবাব সায়ন চিন্তাতেই ছিল। তাদের চিন্তা দ্বিগুণ হলো যখন শুদ্ধ কল ধরছিল না। কয়েকবার কল করার পর কল রিসিভ হলে ফোনের ডিসপ্লেতে শুদ্ধর মুখটা ভেসে উঠল। সদ্য সাবান নিয়ে এসেছে শুদ্ধ। তাকে দেখে রুবাব বলল, কাজ হয়েছে? হুম। খোসা? গায়েব। আলহামদুলিল্লাহ। রুবাব আলহামদুলিল্লাহ বলায় সায়ন ভ্রু জোড়া কুচকে তাকালো, বলল, ওই শালা, তোর শ্বশুর মারা গেছে আলহামদুলিল্লাহ বলিস কোন হুশে? কান্না কর, 2 মিনিট মন খারাপ করে থাক। জাতের শ্বশুর হলে কান্না করতাম, কিন্তু ওইটা ছিল অজাতের শ্বশুর। অবশেষে পথের কাঁটা সরল, ভেবে খুশি লাগছে। তবুও মন খারাপ কর। এই শুদ্ধ, তুইও কর। সায়নের কথা শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে জবাব দিল, তোমরা শুরু করো, আমি খেয়ে এসে শুকে জয়েন হচ্ছি। আচ্ছা। এই নিয়ে কথা বলতে বলতে শুদ্ধ অন্য প্রসঙ্গে কথা উঠালো। তার কথায় রুবাব আর সায়ন হো হো করে হেসে ফেলল। এরপর প্রসঙ্গ এলো 3 ভাইয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে। বিয়ের কার্ড ছাপাতে দেওয়া হয়ে গেছে। কার্ডটা নাকি ভীষণ সুন্দর। কার্ডের ডিজাইন সিলেক্ট করেছেন সিতারা। শাহাদাত চৌধুরী আগামী মাসে ছুটিতে আসবে, তখনই শুভ কাজ সম্পন্ন করা হবে। অথচ এখন থেকে বাড়িতে বিয়ের তোড়জোড় লেগে গেছে। বোনেরা কে কি করবে, কে কি পড়বে সেটার প্ল্যানও ডান। এমন আরও কিছু কিছু ব্যাপারে কথা বলতে বলতে তিনজনই খুব হাসলো, মজা করলো। এরপর কল কাটলো। শুদ্ধ খেয়ে পুনরায় বের হলো, কারণ যাদের দিয়ে কাজটা করিয়েছে তাদেরও পাকাপোক্ত একটা ব্যবস্থা করে যেতে হবে, নয়তো এখান থেকে আবার ঝামেলা ডালপালা গজাবে। এই ভুল তো বারবার করা যাবে না। অতঃপর আরও কিছু জরুরি কাজ ছেড়ে পরদিন শুদ্ধ সিঙ্গাপুর ফিরলো। রুবাব ঐশ্বর্যকে নিয়ে চেক আপ করিয়ে আনলো আরেকবার। ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখলো। শতরূপা চৌধুরীকে নিয়ে টুকটাক শপিং সারলো। বাড়িতে ছোট ভাই বোনেরা আছে, তাদের জন্য কিছু নিতে হবে। বাড়িতে পা দিলেই ধরবে কি এনেছে জানার জন্যে। অগত্যা টুকটাক কেনাকাটার কাজে শুদ্ধকে আর টানেনি কেউ, কারণ এখানে আসার পর থেকে বিশ্রাম পায়নি ছেলেটা। এসে খেয়ে ঘুমাচ্ছে। আগামীকাল তাদের ফ্লাইট একটা না। বাইরে থেকে দেশের জন্য সবারই মনটা আকুপাকু করছে। শারাফাত চৌধুরী জানিয়েছেন বাড়িতেই যেন ওঠেন। ভাইয়ের মুখের উপর শতরূপা কিছু বলেননি। দেখতে দেখতে সময় কাটতে লাগলো নিজের মতো। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাতটাও পার হলো। পরের দিন সকাল হলো। দুপুরটা পেরিয়ে বিকেলে রেডি হয়ে সকলে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হলো। আগে প্রতি সপ্তাহে 4 দিন করে একজন মহিলা আসতো সাম্য সৃজনকে পড়াতে। উনি একটা স্কুলের ইংলিশ টিচার, নাম সুলতানা। উনি নিজেও পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা করেন। বলা বাহুল্য ভালো পড়ানো। সাম্য সৃজনের সাথে বর্তমানে শীতলকে পড়াচ্ছেন। ইংলিশ সাবজেক্টটাই পড়ে শীতল। শীতলকে পড়ার চক্করে ফেলে গেছে শুদ্ধ। আগে বিকেলে কত সুন্দর করে ঘুরে বেড়াতো, সাইকেল চালাতো, গাছে উঠে ফল পাকড় পেরে খেত। আহা, সেই দিনগুলো কত সুন্দর ছিল। আর এখন বিকেল হলেই বই খাতা নিয়ে বসে পড়তে হয়। তবে আজ অনেকক্ষণ অপেক্ষা করেও ম্যাম আসছেন না। তাই তিনজনে মিলে শুয়ে বসে চিৎকাত হয়ে গল্প করে সময় কাটালো। আজকে পড়া নেই, তাই তিনজনে খুশিতে হৈ হৈ করে বের হলো। অনেকদিন পর শীতল গাছে উঠে পেয়ারা তেঁতুল আমরা পেরে মাখামাখি করে খেলো। পুরো বাগানে কিছুক্ষণ তার সাইকেল চালালো। সন্ধ্যার আজানের পর তার উস্কো খুস্কো চুল দেখে সিমিন বকতে শুরু করলো। শীতল মায়ের বকা শুনে ফুলরানি হয়ে মুখ ফুলিয়ে তেল নিয়ে বসলো সিতারার কাছে। চুলে তেল দিতে একদমই ইচ্ছে করে না, কেমন মরা মরা লাগে। সিতারা ড্রয়িং রুমে বসে যত্ন করে শীতলের লম্বা চুলে তেল দিয়ে দুপাশে দুটো বেনুনি করে দিল। তার দেখে স্বর্ণ বসলো, শখ পড়ছিল। তাকেও ধরে চুলে তেল দিয়ে চুল বেঁধে দিলেন সিতারা। এরপর সন্ধ্যার নাস্তা সেরে শুদ্ধ রুমে গিয়ে বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি খেলো। নিজের ফোন চেক করে দেখলো শুদ্ধর মেসেজ এসেছে। রুমে যেন পায়। মেসেজটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করে বুঝলো মহারাজ তার মানে বাড়ি ফিরছে। তবুও শিওর হওয়ার জন্য ছুটতে ছুটতে গেল সিতারার কাছে। কোনো মতে আকাশ সমান আনন্দটুকু কোনো মতে গোপন করে সিঁড়ির কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, বড়মা রুবাব ভাইয়ারা কি দেশে ফিরেছে? হ্যাঁ, কবে? আজ রাতের ফ্লাইটে।
সবাই আসছে। হুম। আচ্ছা। এই কথা বলে শীতল সিঁড়ি থেকে সরে নিচে উঠল। ইস কত খুশি লাগছে। কেন লজ্জাও লাগছে। মহারাজ আসছেন তাহলে 3 সপ্তাহের নামে কতগুলো দিন সে বাড়িতে নেই, কতদিন ছুঁয়ে দেখেনি। দেশের বাইরে গিয়ে যেন ভুলেই বসেছে তারও একটা বউ আছে। বউটা তাকে খুব মিস করে। ঘুমের ঘোরে বিছানা হাতড়ে না পেলে ফুপিয়ে কাঁদে। তার বেলায় লবডঙ্গা, অথচ নিজের বেলা 16 আনা বুঝে নিতে ওস্তাদ। নয়তো কি ফেরার আগে ঠিকই হুমকি দিয়ে রেখেছে রুমে যেন পায়। বললেই হবে না। কেসব নানান কথা ভাবতে ভাবতে লাজুক হাসলো। গাল দুটো লাল হয়ে উঠল একরাশ লজ্জায়। প্রবাসী বউদের আনন্দটুকু আজ উপলব্ধি করতে পারছে। এই আনন্দটুকু যেন ঈদের সামিল। এসব ভেবেই লাজুক হেসে 2 হাতে মুখ ঢাকতে যাবে, তখন দেখে স্বর্ণ রুমের দরজায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাসি চওড়া হলো শীতলের। দ্রুত গিয়ে স্বর্ণকে বলল। আপু, রুবা ভাইয়া আসছে। বোনের মুখ দেখে বহু কষ্টে হাসি আটকালো স্বর্ণ। জবাব দিল। সঙ্গে শুদ্ধ ভাইও। শীতল হঠাৎ মুখটা থমথমে করে অন্যদিকে তাকিয়ে পড়ল। কারো খোঁজ নিতে আমার বইই গেছে। এই কথা বলে শীতল নিজের রুমে ঢুকে গেল। আর তাকে যেতে দেখে স্বর্ণ হেসে ফেলল। যার আগমনে তার চঞ্চলতা বেড়ে গেছে, লজ্জা পাচ্ছে, ঠোঁটে মিটি হাসি ভেসে উঠছে। তার খোঁজ নিতে নাকি বয়ে গেছে ভাবা যায়। আপনাকে আমি স্বামী হিসাবে মানি না, ছুবেন না আমায়। আপনার ছোঁয়া লাগলে গা গুলিয়ে আসে, আমার ঘৃণা হয়। আপনি আস্ত একটা জানোয়ার। চিৎকার করে বলা কিয়ারার কথা শুনে বুড়াকের মধ্যে কোনো ভাবান্তর দেখা দিল না। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কান খুঁচিয়ে নিল। হাতের জ্বলন্ত সিগারেটে কয়েকটা টান মেরে অ্যাস্ট্রে ঘষে নিল। তারপর চট করে উঠে গায়ের শার্ট খুলে ছুঁড়ে মারল রুমের এক কোণে। প্যান্টের বেলটাও ছুড়ল আরেক দিকে। তার মনোভাব বুঝে কিয়ারা পালাতে গেলে বুড়াক তাকে ধরে ফেলল। ফিচেল হেসে কানে কানে বলল। লুকোচুরি পরে খেলবো ডার্লিং, আগে আদর আদর খেলার পর্বটা শেষ করে। আমরা হলাম ভিলেনের জাত, জোর করা চিনিয়ে নেওয়া হচ্ছে আমাদের ধর্ম। ভালো মানুষই আমাদের রক্তেই নেই। আর ছোঁয়াতে গা গুলালে বমি করে আসো, সমস্যা নেই। সত্যি বলতে তোমার বমির কারণ হতে পেরে আমার বরং ভালোই লাগবে। যেতে দিন না আমায়, কেন করছেন এমন? ভালো লাগে তাই। আমি তো আপনাকে চিনতামও না। তবে আমি চিনতাম সেতুলের কাছের মানুষের সন্ধান করতে গিয়ে তোমায় পেয়েছি। কবুল যখন বলেছো এভাবে নিজেকে মানিয়ে নাও, পারলে কনসেপ্ট করো, বাবারা শোনো, নিজে সংসার সাজাও, তবে মুক্তি পাবে না। এই কথা বলে কিয়ারাকে ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে পুরুষালী শক্ত দেহের ভার ছেড়ে দিল বুড়াক। ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হলো স্পর্শ। অসহায় কিয়ারা শব্দ করে কাঁদতে লাগলো। মনের মিল না থাকলে বরের ছোঁয়া বোধ হয় বিষের মতো লাগে, ঘৃণা হয়। বুড়াক যখন তার পোশাক খুলতে ব্যস্ত, তখনও নিজেকে বাঁচাতে কিল ঘুষি খামচি আঁচড় কেটে নিজের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালালো। করুণ সুরে বারবার ডাকলো তার প্রিয় বাবাকে, ডাকলো মমতাময়ী মাকে। অশ্রু ভেজা চোখেও ভাসলো মন কুঠুরিতে লুকিয়ে রাখা প্রিয় পুরুষের মুখ। দুর্ভাগ্যবশত কেউ শুনল না, বিধায় বাঁচাতেও এলো না। প্রতিবারের মতো এবারও ছাড়া পেল না সে। মনের দখল না পেলেও জোরপূর্বক শরীরের দখল ঠিকই আদায় করে নিল। পুরুষত্বের জোর দেখিয়ে নিজের কাজ সেরে পাশে শুয়ে পড়ল বুড়াক। ক্লান্ত দেহে ঘুমিয়েও পড়ল। কিছুক্ষণের মধ্যেই কিয়ারা নীরবে চোখের জল ফেলতে ফেলতে কষতে লাগলো নিজের হিসাব। তবে আজ সে মানতে বাধ্য, যারা সুইসাইড করে তারা সত্যিই সাহসী। নয়তো কিভাবে সুইসাইড করতে পারে তারা? সে তো পারে না, সে তো ভীতু। কতবার মরতে গিয়েও পারেনি, অথচ এভাবে বন্দিনী জীবনে বাঁচতেও তার ভয়, আবার মরতেও। পরের দিন সকালে মিষ্টি একটা সকালের সূচনা হলো। রোজকার মতো চৌধুরী গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত। শীতল সিমিনদের রুমে এখনো ঘুমাচ্ছে। গতরাতে খাবার খেয়ে মায়ের রুমে শুয়ে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। সেখানে শুয়ে ফোন টিপতে টিপতে কখন ঘুমিয়ে পড়েছে। ঘুম ভেঙেছে ফজরের আজানের অনেক পরে। তখনই উঠে নিজের রুমে ফ্রেশ হয়ে একবার শুদ্ধর রুমে উকি মেরে দেখে শুদ্ধ রুমে নাই, বিছানা ফাঁকা। তার মানে হাঁটতে বেরিয়েছে। তার দেখা পেতে নিচে থাকতে হবে। ফাঁকা রুমে একা পেলে তাকে পানিশমেন্ট দিবেই দিবে। এই কথা ভেবে এসে ধীরে সুস্থে নিচে নামলো। বাগানে কিছুক্ষণ হাঁটলো, তবুও শুদ্ধ আসছে না দেখে রান্নাঘরে গেল। মা চাচিদের ব্যস্ত হাতে কাজ করা দেখে পুনরায় ড্রয়িং রুমের দিকে যেতে শুদ্ধর মুখোমুখি হলো, চোখাচোখিও হলো। শুদ্ধ রান্নাঘরে মা চাচিদের দেখে পাশ কাটিয়ে যেতে যেতে নিচু স্বরে বলল। রুমে আসো মিসেস ওয়াইফ, এখনই। হঠাৎ তাকে আপনি সম্বোধন করায় চোখ বড় বড় করে তাকালো শীতল। এত সম্মান হজম হলো না, তাই শুদ্ধ দেখা দেখি সেও ফিসফিস করে বলল। কেন? শুদ্ধ ফিচেল হেসে বলল। মিষ্টি খেতে। এই কথা শুনে ঘটনা বুঝতে বাকি রইল না তার। তবে সকালবেলা শুদ্ধকে জ্বালানোর সুযোগ হাতছাড়া করলো না। মুহূর্তেই শয়তানি বুদ্ধি খেলে গেল তার মাথায়। শুদ্ধর পেছন পেছন সিঁড়ি অব্দি গিয়ে লাজুক মুখে বলল।
স্বামী, বলছিলাম যে বিয়ে হয়েছে অনেক দিনই তো হলো, বাপের বাড়ি তো যাওয়া হয়নি, মনটাও খুব একটা ভালো নেই। যদি 5 কেজি কিনে দিতেন, ঘুরে আসতাম। কদিন ধরে পিঠে মার পড়ে, তাই না? রুমে চল মিষ্টি নিতে। সায়েন্টিস্টকে বিয়ে করেছি, তার এত এত টাকা, মিষ্টি ছাড়া বাপের বাড়ি গেলে কেমন দেখায় না? আপনি বরং মিষ্টি এখানেই দিয়ে দিন। তার শয়তানি মতিগতি বুঝে শুদ্ধ এবার প্রচণ্ড বিরক্ত হলো। রাতে ফিরে শীতলকে রুমে না পেয়ে রেগে আছে যদিও, এখন আবার সকাল সকাল জ্বালাতে শুরু করেছে। তবে রান্না করে মা চাচিদেরকে দেখে কিছু বলতে পারছে না, তবুও ধমকে বলল। সকালবেলা পড়তে বসা যায় না? এখানে কি, যা পড়তে বসো। সিঁড়ির কাছে ওদের ঝগড়া করতে দেখে সিতারা খেয়াল করলেন। তিনি সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে বললেন, কি রে শুদ্ধ, সকালবেলা ধমকাচ্ছিস কেন মেয়েটাকে? পালানোর পথ পেয়ে শীতল সিতারার কাছে গিয়ে মলিন মুখে বলল, বড় মা, তোমার ছেলেকে মিষ্টি কিনে দিতে বলো। সকালবেলা মিষ্টি কি করবি? বাপের বাড়ি বেড়াতে যাব, নতুন নতুন বিয়ে হয়েছে, খালি হাতে যাওয়া যায় নাকি? মান সম্মানের একটা ব্যাপার আছে না? এই কথা শুনে সিমিন পরোটা বেলতে বেলতে থেমে গেলেন। শুদ্ধর দিকে একবার তাকিয়ে পুনরায় তাকালেন শীতলের দিকে। না চাইতেও হেসে ফেললেন তিনি। ওনাকে হাসতে দেখে শুদ্ধ তাকালে চোখাচোখি হলো। মুখে না বললেও ওনার হাসির মানে শুদ্ধ ঠিকই বুঝলো। বাধা দিয়েছিলাম বলে ভিলেন বানিয়েছিলে না? বেশ হয়েছে, পাজি মেয়েকে করো বিয়ে, আরও করো, আর সারা জীবন জ্বলতে থাকো। শুদ্ধ আর দাঁড়ালোই না, গটগট করে সিঁড়ি বেয়ে রুমের দিকে হাঁটা ধরলো। তবে তার কানে ঠিকই পৌঁছালো মা চাচিদের খিলখিল হাসির শব্দ। সেও বোধহয় মুচকি হাসলো। অতঃপর সাবান নিয়ে বের হতেই দেখে রুমের দুষ্টু মালকিন এসে হাজির, হাতে কফির মগ। সে তোয়ালে মেলে দিয়ে হাত বাড়িয়ে মগটা নিয়ে সেন্টার টেবিলের উপর শব্দ করে রেখে দিল। তারপর 2 কদম এগিয়ে বিনা বাক্যে শীতলকে বাহুডোরে জড়িয়ে নিল। কতদিন পর মনে ছিল এক একটা দিন নয় বছর কাটাচ্ছে। বুকটাও যেন খাখা করা শূন্য মরুভূমিতে পরিণত হয়েছে। এইটুকু দেহের মেয়েটা দেশের বাইরে গিয়েও তাকে শান্তি দেয়নি। চারিদিকে সবই ছিল, অথচ শান্তি ছিল না। কেমন শূন্যতা ভাব। এখন যেমন শান্তিতে বুক ভরে গেছে, এই শান্তিটাই খুঁজে মরছিল। ভেতরে ভেতরে পাগল প্রায় হয়ে উঠছিল এই ছোঁয়াটুকু পাওয়ার জন্য। শীতলের কম্পিত হাতটাও তখন উঠে এসেছে শুদ্ধর পিঠে। তখন হাতের বাঁধনটা দ্বিগুণ শক্ত করে বুকের সাথে পিষে ফেলার পরিকল্পনা করলো যেন বুকের মালিক। ব্যথা পেলেও শীতল চুপ করে রইল, ঠোঁটে লাজুক হাসি, চোখে একরাশ খুশি। এত ভালো লাগা আনন্দ কখনোই লাগেনি, বিশেষ করে মানুষটার আগমনে। আগে বহুবার দেশের বাইরে গেছে, এমনটা লাগেনি। তবে কি বৈধ সম্পর্কের টান নাকি এটা, নাকি তীব্র ভালোবাসার ফল? তাকে চুপ থাকতে দেখে সেভাবেই দাঁড়িয়ে শুদ্ধ বলল, এইভাবে চিপে ধরে মেরে ফেলবি? আপনার বুকে মাথা রেখে যদি মরতে পারি তবে আমার মরণ সই। মুখস্থ করে এসেছিস? কি? প্রেম মাখানো রসালো উক্তি যুক্তি? ওসব আগে মুখস্থ করা লাগতো, এখন আর লাগে না। কেন লাগে না? শীতল জবাব দিল না। তবে সেও হাতের বাঁধনটা শক্ত করলো। শক্ত বাঁধনে কিছু বোঝাতে চাইলো। শুদ্ধর ঠোঁটের কোণে মৃদু হাসি, বুকে শান্তি, মনে অন্যরকম তৃপ্তি। এই হাসি যে প্রাপ্তির হাসি তা বলার অপেক্ষা রাখে না। যে মেয়েটা একদিন বোকামি করে ভালোবাসা শিখতে চেয়েছিল, তাকে ভালোবাসা চেরানোর আবদার করেছিল, আজ সেই নিগুড় ভালোবাসায় আক্রান্ত রোগী। যে প্রতিশোধ নিতে তার দেহের রন্ধ্রে রন্ধ্রে তীব্র প্রেমের জীবাণু ছড়িয়ে দিতে চেয়েছিল, আজ তার দেহে একই প্রেমের জীবাণুর বসবাস। চঞ্চল অধৈর্য মেয়েটা তাকে সহ্য করতে পারত না। আজ সেই যেন তাকে চোখে হারায়। সে চাইতো না সে কখনো বাড়ি আসুক। সময়ের জাদু বলে আজ সেই তার অনুপস্থিতিতে কাঁদে। অপেক্ষা করে সে কখন বাড়ি ফিরবে, কাছে টানবে, বুকে জড়াবে, নরম স্পর্শে ছুঁয়ে দিবে। ছুঁয়ে দিলে আবার লজ্জায় নুয়ে পড়বে। কিছুদিন আগেই বোকা বোকা কথা বলা মেয়েটা তার জন্য ইয়াসিরের মতো লোকের কাছে বুদ্ধি খাটিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করেছিল। বিপদে পড়ে ব্যাকুল সুরে বিশুদ্ধ পুরুষকে মনে প্রাণে পাশে চেয়েছিল, তার বুকে ঠাঁই চেয়েছিল, বুকের ভেতর লুকিয়ে থাকতে চেয়েছিল। এমনকি তাকে বাঁচাতে ভীতু মেয়েটা দুঃসাহসিকভাবে নিজেও গুলির সামনে দাঁড়িয়েছিল, আহত হয়েছিল। হসপিটালের বেডে শুয়ে অন্য পুরুষের স্পর্শ মুছতে নিজের সম্পর্কের বৈধতা চেয়েছিল, তাও কেঁদে কেঁদে ব্যাকুল সুরে জোর খাটিয়ে। অথচ এই মেয়ে রুবাব আর সায়নের কথা, এই মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে তার নামের কলঙ্ক মাখতে এসেছিল। কাঁপা কাঁপা গলায় বলেছিল, শুদ্ধ ভাই, আমি যদি আপনার নামে 2-1টা কলঙ্ক মাখি আপনি কি খুব রাগ করবেন? নিঃসন্দেহে চমৎকার আবদার, কিন্তু ভালোবাসার কলঙ্ক মাখা কি এতই সহজ? সেদিন ভীষণ রাগ হয়েছিল, তবে সঠিক সময়ে তার ব্যাঙাচি যে তাকে সবার সামনে নিয়েছে, দখল করে নিয়েছে, জোর খাটিয়ে অধিকার দেখিয়ে বুঝিয়ে দিয়েছে সেও পারে। এখন যে তার বুকের বাপাশে মাথা রেখে চুপটি করে দাঁড়িয়ে আছে।
মুখখানা এমন যে কিচ্ছুটি জানে না, অথচ বাইরের দেশে গিয়ে একদণ্ড শান্তি দেয়নি। বুকের মধ্যে গেড়ে বসে খোঁচাতেই ছিল, কখন এভাবে বুকে টেনে পারবে এই আশায় ভেতরে ভেতরে অস্থির হয়ে যাচ্ছিল। এসব ভেবে শুদ্ধ একবার তাকালো শীতলের দিকে। শীতল চোখ জোড়া বন্ধ করে কি ভাবছে কে জানে, তবে মুখে অদ্ভুত এক শান্তির ছাপ, ঠোঁটে খেলছে মিষ্টি হাসি। তাকে হাসতে দেখে শুদ্ধ তার মাথায় থুতনি ঠেকিয়ে আদুরে সুরে বলল, রাতে রুমে থাকতে বলেছিলাম না? হুম। তাহলে পেলাম না কেন? ডিনার সেরে রুমে আসার সময় আম্মু ডেকেছিল, গিয়ে দেখি আম্মু বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আমিও বাবার সাথে কিছুক্ষণ কথা বলে শুয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম। জেগেছি ফজরের আজানের অনেক পরে। তখন আসা হলো না কেন? এসেছিলাম, পাইনি, ততক্ষণে জগিংয়ে বেরিয়ে পড়েছিল। পূর্ণের কাজ করেছেন, আমাকে জায়গা রেখে বেয়াদবের মতো ঠিকই ঘুমিয়েছিস, কিন্তু কিন্তু আমার এক ফোঁটা ঘুম হয়নি। এখন চলুন, আপনাকে নিয়ে ঘুমাবো। এই কথা শুনে শীতল নিজেকে ছাড়িয়ে এক লাফে দুপা পিছিয়ে বলল, নাস্তা তাহলে রুমে আনি, খেয়ে ঘুমান, একটু পরেই বের হবো আমরা। আপনি উঠতে উঠতে ফিরে আসবো। ফিরে আসবো মানে? কোথায় যাবি? পার্লারে, কদিন পরেই অনুষ্ঠান না, একটু ফেসিয়াল করব, চুল কাটবো, মেডিকিওর করব। ফেসিয়াল না করলে তো মেকআপ বসবে না ঠিকঠাক মতো। গিয়েই দেখেন আমিও আপনার পিঠের উপর ইচ্ছা মতো চেলাকাট ভাঙবো। মেকআপই করতে দেবো না, আসছে আবার ফেসিয়াল টেসিয়ালের গিট নিয়ে। মানে কি, তাহলে কি আমি সাজবো না? বিবাহিত মেয়ের এত সাজগোজ কিসের? এই কথা শুনে শীতল বেশ বিরক্ত হলো। আগে পিছে না ভেবে বেশ গর্ব করে বলল, মোটেও আমি বিবাহিত না, আমি পিওর সিঙ্গেল। ও আচ্ছা, আমার ল্যাবে সিসি ক্যামেরা আছে জানেন? এক রাতের কিছু কিছু ফুটেজ আছে কিনা আসুন দুজনে মিলে একসাথে চেক করে দেখি। শীতলের মুখটা ফাটা বেলুনের মতো একেবারে চুপসে গেল। একরাশ লজ্জা পেল, তবে সেটা প্রকাশ না করে খুটখাট করে এটা ওটা নাড়তে লাগলো। ঘুরে ঘুরে দেখতে লাগলো হাতের কাছে থাকা জিনিসপত্র। শীতল মুখ ভেঙচি দিল। বারণ শুনলে তো সে বড় মাকে পিটিয়ে ঠিক ম্যানেজ করে ফেলবে। তাই তর্কে না গিয়ে জানালার পর্দা সরাতে সরাতে বলল, আমার কিছু মিছু চাই। শুদ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে তাকালো একবার। অনুষ্ঠানের অজুহাতে আজ থেকে তার পকেট ফাঁকা করার যত রকমের ধান্দাবাদি করা যায় করবে এই মেয়ে। কোনো জবাব না পেয়ে শীতল ড্রেসিং টেবিলটার উপরে থাকা টুকটাক জিনিসপত্র গুছাতে গুছাতে বলল, শুধু ভাই শুনুন না। মুখ দিয়ে কথাটা বলতে দেরি তড়িৎ শীতলকে ঘুরিয়ে ঠোঁট আঁকড়ে ধরে কামড় বসাতে দেরি হলো না শুদ্ধের। শক্ত এক কামড় বসিয়ে ছেড়ে দিয়ে বলল, বুঝিনি কি জন্য বলি জানো? ভাই না কি যেন একটা? এই ওয়েট কে তোর ভাই? শীতল হতভম্ব, ওর ঠোঁটে তীব্র ব্যথা অনুভব হতেই ঠোঁট চেপে ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। চোখ ছলছল করছে, ঠোঁটটা বুঝি কেটেই ফেলেছে অসভ্য পাজি পুরুষটা। শুদ্ধ এবার তাকে আরেকটু কাছে টেনে কোমর জড়িয়ে ধরে কায়দা করে ভ্রুজোড়া নাচিয়ে বলল, মিসেস, এবার বলুন দেখি আমি আপনার কে? এখন ভাই হই? সেদিন না বললাম ভাই না রাখতে? আমাদের সম্পর্কের বদল ঘটেছে, আর কয়েকদিনের অনুপস্থিতিতে ভুলে গিয়েছেন? কাছে আসুন দেখি, আবার মনে করে দিই। এই কথা বলে তাকে কাছে টেনে বিছানায় ছুঁড়ে ফেলে গলায় মুখ ডুবাবে শীতল ছটফটিয়ে উঠল। শুদ্ধকে সরানোর বৃথা চেষ্টা করতে করতে সে আমতা আমতা করে বলল, ইচ্ছে করে বলি না তো, পুরনো অভ্যাস, মুখ ফসকে বেরিয়ে আসে বারবার। শুদ্ধ সেভাবে থেকে তার কাঁধে গলায় ঠোঁটের স্পর্শ দিয়ে জবাব দিল, চেলাকাটের বাড়ি খেলে আর মুখ ফসকাবে না। দেই বাড়ি, দেখি কাজ করি কিনা। শীতল জবাব দিল না, চোখ মুখ খিচে অনড় হয়ে রইল। খুব কাতুকুতু লাগছে তাকে চুপ থাকতে দেখে। শুদ্ধর মুখ পানে তাকালো। এতক্ষণ কিছু না বুঝলো, এবার খেয়াল করলো শীতলের স্বাস্থ্য বেড়েছে। ফোলা ফোলা গাল দুটো টসটস করছে, অসুস্থতায় অনেকটাই শুকিয়েছিল। এখন তো জীবন্ত পুতুলের মতো আদুরে লাগছে, নাকি এতদিন পর দেখছে বিধায় এত কিউট লাগছে। আচ্ছা, ঠোঁটে নেশা মিশিয়েছে নাকি কম্পিত ঠোঁট জোড়া এত টানছে কেন? একটু ছুঁয়ে দেখবে, কিন্তু এই মেয়ের যা হাল, মনে হচ্ছে আর একটু ছুলে লজ্জায় নুয়ে গলে পড়বে। আজ এই প্রথম শুদ্ধকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতে দেখে শীতল হাত দিয়ে তার চোখ দুটো ঢেকে ফেলল। এই দৃষ্টি ঘায়াল করা। শুদ্ধ তার হাত সরিয়ে আবারও তাকালো। তখন শীতল মিষ্টি করে আবদার জুড়ে বসলো, সারাদিন ঘুরবো, বাইরে খাবো, ব্যস্ততার অজুহাত শুনবো না একদম। আজকের দিনটা আমাকে দিতেই হবে। শীতলের আবদার শুনে শুদ্ধ কেমন করে যেন হাসলো, ভ্রু বাঁকিয়ে বলল, তবে আমারও একটা শর্ত আছে। কি? আজকের দিনটা আমি তোর নামে লিখে দিচ্ছি, তুইও আজকের রাতটা আমার নামে লিখে দে। বুঝি শুনে দিস কিন্তু। শুদ্ধর কথার মানে বুঝতে সময় লাগলো না শীতলের। গালে রক্তিম আভা আরো গাঢ় হলো। জোরাজোরি করে কোনো মতে শুদ্ধকে সরিয়ে রুমের বাইরে যেতে যেতে বলল, মোটেও না, নাস্তা করতে আসুন, 8টা বেজে গেছে।
কথা বলে শীতল এক প্রকার পালিয়ে ব্যস্ত। শুদ্ধ তাকে যেতে দিলেও তার দৃষ্টি শীতলের যাওয়ার দিকে নিবদ্ধ। ঠোঁটে মিঠি মিঠি হাসি। পালিয়ে আর যাবে কোথায়? ঘুরে ফিরে গন্তব্য তো ওই একটাই, সব শুদ্ধ। এদিকে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 8-এর ঘরে নিশ্চল। একে একে সকলে হাজির হলেও রুবাব ঐশ্বর্য এখনো অনুপস্থিত। শুদ্ধ নিচে নেমে চেয়ার টেনে বসলো। রুবাব আর ঐশ্বর্য বাইরে গেছে শুদ্ধই জানালো। তখন রান্নাঘর থেকে সেদ্ধ ডিমের বোল এনে শুদ্ধর পাশে বসলো শীতল। সিতারা সবাইকে খাবার বেড়ে দিলেন। সিতারা সিমিন রান্নাঘরে পরোটা বেলে ভাজছিলেন দেখে শুদ্ধ বলল, আম্মু ছোট আম্মু এখানে এসো, আমার কিছু বলার আছে। তার কথা শুনে সবাই তাকালো। মনোযোগী হলো কি বলে শুনতে। সিতারা সিমিন চুলা অফ করে এসে দাঁড়ালে। শুদ্ধ তাকালো শখ, স্বর্ণ ও শীতলের দিকে। বুঝতে বাকি রইল না ওদের 3 বোনকে কিছু বলবেন, তাই ওরা মনোযোগী শ্রোতা হলো। তখন শুদ্ধ বলল, জীবনে এমন কিছু সময় আসে, পরিস্থিতি বুঝে ভীষণ শখের জিনিসও ত্যাগ করতে লাগে। সেই ত্যাগ কখনো হয় নিজের জন্য, আবার কখনো বা পরের জন্য। আমি জানি তোমরা বুঝদার, তবু আমার মনে হলো তোমাদের কিছু কথা বলা উচিত। কদিন পর বাড়িতে বিয়ের অনুষ্ঠান। আত্মীয়দের আনাগোনা শুরু হবে কাল পরশুতে। তোমরা দুজন বাড়ির মেয়ে থেকে বউ হবে। সম্পর্কের বদল ঘটবে, ধীরে ধীরে দায়িত্বও বাড়বে। আর দায়িত্ব কাঁধে নিতে গেলে আগে সুবিবেচক হওয়া জরুরি। কথা শুনে শারাফত চৌধুরী স্নেহের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। শুদ্ধ ওইটুকু বলে থামলো। তারপর পুনরায় বলল, কিছুদিন আগে ঐশ্বর্যের সঙ্গে কী ঘটেছে কারো অজানা নয়। মেয়েটা যে বেঁচে আছে এটাই আমাদের কাছে বিশাল পাওয়া। তবে ডাক্তারের কথা অনুযায়ী সে কোনোভাবেই আগামী 3 মাস মেকআপ জাতীয় কিছু স্কিনে ব্যবহার করতে পারবে না। এতে স্কিনের নানান জটিলতা বাড়তে পারে, ইনফেকশনও দেখা দিতে পারে। বিয়ে হচ্ছে বলে এ রিস্ক নেওয়া কোনোভাবেই সম্ভব না, নেওয়ার প্রশ্নই আসে না। কারণ শ্বাসগোজের থেকে একটি জীবনের মূল্য অনেক। মোদ্দা কথা, বাড়ির 3 ছেলে বিয়ে একসঙ্গে, 2 বউ সাজবে আর একজন সাজবে না। অথচ সে পাশেই বসে থাকবে, সব রিচুয়াল একসাথে পালন করবে। তখন তার সাদামাটা লোকের ব্যাপারটা দৃষ্টিকটু দেখাবে। রিলেটিভরা প্রশ্ন তুলতে পারে। ঐশ্বর্য যথেষ্ট ম্যাচিউর, তবে তার মানসিক অবস্থা আগের মতো স্টেবল নেই। তো আমি চাই তোমরা কোনো প্রকার মেকআপ সারি মেকআপ ছাড়া কি বউ সাজানো যায় না? স্নিগ্ধ কোনো সাজে বিয়ে করে যায় না? বিয়ে তো পবিত্র বন্ধন। মেকআপ আর ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজলে বিয়ে পূর্ণতা পায় তা নয়। কিন্তু আজকাল সবাই ট্রেন্ডে গা ভাসায়। না হয় অন্য কিছু করি, অন্য কিছু ভাবি। সবাই যা করবে আমাদের কেন সেটাই করতে হবে? মূলত এসব নানান কথা ভেবে রুবাব বিয়েতে রাজি হচ্ছিল না। আবার বন্ধুরও বলতে পারবে না বিশেষ একটা দিন সাজগোজ না করতে। ঐশ্বর্যও মেয়ে, তারও হয়তো বিশেষ দিনটা নিয়ে কিছু ইচ্ছা ছিল। কিন্তু শুদ্ধ থেমে যেতে শতরূপা ঘাড় ঘুরিয়ে তাকালেন শুদ্ধর দিকে। চোখের পানিতে শুদ্ধর মুখটা বড্ড ছাপ। বয়সে বড় না হলে উনি শুদ্ধর পা জড়িয়ে কেঁদে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। রুবাব যে এই নিয়ে চিন্তিত উনিও জানেন। ওনার চোখের পানি খাবারের সাথে মিশে যাচ্ছিল। সেটা দেখে সিমিন ননদের কাঁধে হাত রাখতে শতরূপা দ্রুত নিজেকে সামলে নিলেন। তখন স্বর্ণ বলল, আমাদের কোনো সমস্যা নেই ভাইয়া, এমনিতেই আমরা কখনো ভারী মেকআপ করিনি, এইসব তেমন অভ্যস্ত নই। আমাদের শীতল সাজের পছন্দ, তবে সেটাও সাধারণভাবে লিমিটেড রাখে। তাও ছোট মানুষ, পরিস্থিতি অনুযায়ী আশা করি সেও বুঝবে। শীতল সম্মতিসূচক মাথা নাড়ল, হাসি মুখে বলল, আমারও কোনো সমস্যা নেই। শুদ্ধ এবার সামনের দিকে তাকাতে সায়ন হেসে ফেলল। ধীরে ধীরে পরোটা চিবাতে চিবাতে বলল, রুবাব যে আসলে গাধা সেটা আমরা সবাই জানি। এই সামান্য একটা ব্যাপারে প্যারা খাওয়ার কিছু দেখছি না। তাছাড়া চৌধুরী বাড়ির মেয়েরা যে যার মতো সুন্দর, একথা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি। ঐশ্বর্য তার নামের মতো সুন্দর, একথা সত্য। অ্যাক্সিডেন্ট যে একেবারে তার সৌন্দর্য খুয়ে গেছে তাও নয়। তাই ওসব বালছাল না মাখলে আমার বউ বোনদের কিছু আসবে যাবে না। তাছাড়া কেউ কেউ তো না সেজেই আমাদের অবস্থা যা তা করে ফেলেছে। ভাই, তুইও আহত হয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে হসপিটালে বিয়ের ফুল ফুটিয়ে 16-32 কলা পূর্ণ করে ফেলেছিস। সাজগোজহীন রূপের যে এত পাওয়ার সেটা ওদের বিয়েতেই প্রমাণ পেয়েছিস। শেষ কথাটা সে শুদ্ধর উদ্দেশ্যে বলে দাঁত বের করে হাসলো। তার কথা শুনে স্বর্ণ টেবিলের নিচ দিয়ে চিমটি কাটলেও থামলো না, বরং বলল, তাছাড়া বাসর ঘরে ঢুকে বউ আনবক্সিং করা আরেক প্যারা। সাজার ঝামেলা না থাকলেই বরং ভালো হবে। সায়নের লাগাম ছাড়া কথা শুনে সাফওয়ান চৌধুরী এবার গলা খাকারি দিলেন। বোঝালেন ওনারা উপস্থিত আছেন। তবে ওনার গলা খাকারির শব্দে সায়ন থামলো না। ঘাড় ঘুরিয়ে ওনার উদ্দেশ্যে বলল, করছো কেন? এমন ভাব করেছো যেন তুমি বউ আনবক্সিং করনি। তোমার জমজ ছানাপোনা উড়ে উড়ে এসেছে। সাফওয়ান চৌধুরী বুঝলেন ভুল মানুষকে থামতে বলেছেন।
যে একবার কাউকে বাঁশ দিতে শুরু করলেন, স্টকে থাকা বাকি বাঁশ অন্যদের ঘাড়ে ঝুলিয়ে দেয়। তাদের কথা থামিয়ে এবার শারাফাত চৌধুরী জানালেন উনি 14ই নভেম্বর বিয়ের ডেট ঠিক করেছেন, অর্থাৎ হাতে আছে মাত্র 11 দিন। এই কয়দিনের মধ্যে সব আয়োজন করতে হবে। 3 ছেলের বিয়ে, কোনো কিছু কমতি রাখা যাবে না, যাতে কমতি না থাকে। এজন্য প্রত্যেক সদস্যকে কাজ ভাগ করে দিলেন। নাস্তা টেবিলে ভিডিও কলে কথা হলো শাহাদাত চৌধুরীর সঙ্গে। উনি বললেন সামনের সপ্তাহে ছুটিতে আসবেন। বিয়ের কার্ডও চলে এসেছে, আমন্ত্রণের কাজও শুরু হয়েছে। শুদ্ধ নাস্তা সেরে রেডি হয়ে বের হতে গেলে শীতল ঠোঁট উল্টে তাকালো। তখন শুদ্ধ চোখের ইশারায় বোঝালো রাতের বাইকে করে ঘুরবে। এই কথা শুনে শীতল কিছু বলল না, স্বর্ণের সাথে কি একটা দেখতে লাগলো। শুদ্ধ কিছু কার্ড নিয়ে বের হলো। সব ফ্রেন্ডদের একে একে কার্ড পৌঁছে দিয়ে গেল অর্কের বাসায়। অর্কের ফোন করে রিসিভ না করে ভেতরে ঢুকতে হলো। তাকে দেখে অর্কের মা হাসি মুখে কথা বললেন, সবার খোঁজ খবর নিলেন। অর্কের খোঁজ করলে জানালেন অর্ক ঘুমাচ্ছে, ওঠেনি এখনো। কাজের মেয়ে এক গাদা নাস্তা এনে রাখলো সেন্টার টেবিলের উপর। অর্ক যেহেতু ঘুমাচ্ছে তাই তাকে ডাকতে নিষেধ করলো শুদ্ধ। পরে কথা বলে নেবে বলে বিয়ের কার্ড দিয়ে ধরিয়ে দিয়ে উঠতে গেলে তাকে থামিয়ে দিলেন। স্নেহের সুরে বললেন, শুদ্ধ, তোমার সাথে কিছু কথা ছিল। আমি ভেবেছিলাম তোমাকে কল করব, কিন্তু নাম্বার না থাকায় কল করতে পারছিলাম না। তাছাড়া তুমিও দেশের বাইরে ছিলে। কোন সমস্যা আন্টি? সমস্যা তো বটেই, আর প্রধান সমস্যা হলো তোমার বন্ধুকে নিয়ে। কি হয়েছে ওর? এতদিন বিয়ের জন্য রাজি হচ্ছিল না, বলতো মেয়ে পছন্দ না। আমার চেনা জানার মধ্যে একটা মেয়ে দেখেছি, সব মিলিয়ে দুটোকে মানাবেও বেশ, কিন্তু তোমার জন্য কথা এগুতে দিচ্ছে না। আমার জন্য? আমি ঠিক বুঝলাম না আন্টি। ওনার এবার ছেলের বয়সে শুদ্ধর হাতটা টেনে নিলেন। মমতাময়ী সুরে বললেন, আমি যে অর্কের স্টেপ মাদার তুমি তো জানো বাবা, তবে আমি কিন্তু নিজে হাতে ওকে মানুষ করেছি। আমার সঙ্গে ওর সম্পর্ক ফ্রেন্ডলি, তাও জানো। কথা হচ্ছে আমি ছেলের বিয়ে দিতে চাই, এজন্য তোমার হেল্প লাগবে। গত মাসে আমরা সিঙ্গাপুরে চলে যাব। এর আগে বিয়েটা সারতে পারলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। শুদ্ধর মনে এবার খটকা লাগলো, বিশেষ করে কথা বলার ধরনে। কারণ স্বর্ণ, সায়না, শীতল শুদ্ধর বিয়ের কথা প্রায় জানাজানিও হয়েছে। আর অন্যের বাড়ির মেয়ে নিলে তাকে এভাবে বলার কারণ দেখছে না। তাকে বলছে মানে স্বর্ণ শীতল বাদে শখ বাকি আছে। আচ্ছা, উনি কি কোনোভাবে শখের কথা বলতে চাচ্ছেন? শুদ্ধর ভাবনা শেষ হতে না হতেই উনি বললেন, শখের দায়িত্ব কি কোনোভাবে আমার ছেলেকে দেওয়া যায় না বাবা? তোমার বন্ধু কেমন তুমি তো ভালো করেই জানো। শুদ্ধ জবাব দিল না। অর্ক চোখ ডলতে ডলতে এসে দাঁড়াতেই শুদ্ধ উঠে দাঁড়ালো। অর্কের মায়ের উদ্দেশ্যে বলল, ভেবে জানাবো। এই কথা বলে অর্কের দিকে না তাকিয়ে শুদ্ধ পা বাড়াতে অর্ক হতবাক হয়ে বলল। শুদ্ধ এবার ঘুরে তাকিয়ে অকপটে বলে বসলো, শখে প্রশ্ন করছিস? সোজা সাপটা কথা বল। শখ? এর মধ্যে শখ এলো কোথা থেকে? যদি সৎ সাহস থাকে তাহলে আর সন্ধ্যার পর পরিবার নিয়ে আসিস, সেখানেই বসে ফাইনাল কথা হবে। আর যদি না আসিস তাহলে আমার বোনকে নিয়ে অযথা টানা হেঁচড়া করার দুঃসাহস দেখাবি না। আসছি। এই কথা বলে শুদ্ধ বেরিয়ে গেল। তার কথার আগামাথা না বুঝে হতবাক হয়ে তাকিয়ে রইল অর্ক। তবে মায়ের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না মূল ঘটনা। করুণ সুরে বলল, আর কতবার বলবো শখকে আমি সেভাবে কখনো দেখিনি? তোমার কসম, শখকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই। তবুও কেন শুধু শুধু পাগল খ্যাপালে মম? এখন কি হবে বুঝতে পারছো তুমি? আর কতবার বলবো শখকে আমি যেভাবে কখনো দেখিনি? তোমার কসম, শখকে নিয়ে আমার কোনো ফিলিংস নেই। তবুও কেন শুধু শুধু পাগল খ্যাপালে মম? এখন কি হবে বুঝতে পারছো তুমি? তাছাড়া শুদ্ধই বা কি ভাবলো? ভুল কি করেছি? ঠিক ভুল যেটাই হোক, আমরা সন্ধ্যায় যাচ্ছি, ব্যাস। তুমি বুঝতে পারছো না কেন? তোর বোঝার তুই বোঝ। আমি শখকেই তোর বউ বানাবো। ওর মতো কিউট একটা মেয়ে চোখের সামনে থাকলে চোখেরও শান্তি। আমার টেনশন হাই করে দিয়ে তুমি শান্তি খুঁজছো? শুদ্ধকে জানানোর আগে আমাকে জানাতে পারতে। ধুর, ভাল লাগে না। এখন শুদ্ধকে বোঝাবো কি করে এসবের আগে পিছে আমি নেই? এই কথা বলে অর্ক দ্রুত পায়ে বের হলেও শুদ্ধের নাগাল পেল না। দিশেহারা হয়ে ছুটল রুমের দিকে। চার্জে দেওয়া ফোন হাতে তুলে কল করলো তার বিপদের সঙ্গীতের। কামরান কল রিসিভ করলে অ্যাড করলো হাসান স্যান্ডিয়ার হাসানকে। কামরান তখন অর্কের চুপসানো মুখ দেখে বলল, কিরে মাম্মা, সকাল সকাল খুব খসে গেছে, আসবো নাকি পানের বোটা নিয়ে?
কামরানের কথা শুনে বাকিরা হাসলো। অন্য সময় হলে অর্ক ফাজলামি করতো, কিন্তু এখন টেনশনে ঘামতে শুরু করেছে, রীতিমতো সব গুলিয়ে যাচ্ছে। শখকে নিয়ে তার মনে যদি সামান্যতর ফিলিংস থাকতো তাহলে খুশিতে নাচতো, কিন্তু সেরকম কিছুই না। বরং মেয়েটার বিয়ে ভাঙানি যেমন খারাপ লেগেছিল, তেমনি ভুল মানুষের হাত থেকে বেঁচে ফিরে খুব খুশি হয়েছিল। তাছাড়া শুদ্ধ বোনদের নিয়ে বরাবরই পজিটিভ। বোনকে নিয়ে কোনো ধরনের মজা পছন্দ করে না, তাই তারাও এমন কিছু করতো না। সেখানে তার মা তাকে না জানিয়ে শুদ্ধকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে। এক প্রকার লজ্জাও লাগছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যদি সে বিয়েতে না বলে তাহলে শুদ্ধ ভাববে সে শখকে নিয়ে মজা লুটেছে। আবার যদি রাজি হয় তাহলে হয়তো ভাববে আগে থেকেই শখকে পছন্দ করতো। এখন দুদিকেই বিপদ। অর্ককে অন্য মনস্ক হয়ে পায়চারি করতে দেখে তখন স্যান্ডি বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।